আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেই টপিকটা হচ্ছে ডেন্টাল ক্যারিসের মেকানিজম। তো পূর্বের ডেন্টাল ক্যারিস রিলেটেড পূর্ববর্তী যে ভিডিওটা, সেই ভিডিওতে আমরা ডেন্টাল ক্যারিসের ডেফিনেশন, ডেন্টাল ক্যারিসের কোথায় হয় এবং সেটার ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমাদের চেষ্টা থাকবে ডেন্টাল ক্যারিসের মেকানিজম নিয়ে আলোচনা করার। তো ডেন্টাল ক্যারিসের মেকানিজম বোঝার আগে আমাদের জিনিসটা বুঝতে হবে ডেন্টাল প্ল্যাক সম্পর্কে। তো ডেন্টাল প্ল্যাক জিনিসটা কি? ডেন্টাল প্ল্যাক হচ্ছে একটা বায়োফিল্ম। অর্থাৎ বায়োফিল্ম কিসের বায়োফিল্ম? সেটা হচ্ছে ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমের বায়োফিল্ম। তো ব্যাকটেরিয়া বা মাইক্রো অর্গানিজমগুলো আসলে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া নামে পরিচিত। অর্থাৎ এদের ক্যারিওজেনিসিটি রয়েছে, অর্থাৎ ক্যারিস ফর্মেশনের অ্যাবিলিটি রয়েছে। এখন ক্যারিস ফর্মেশনের অ্যাবিলিটিটা এটা কেন আসে? এদের অ্যাবিলিটি রয়েছে তোমার গ্লুকান্স ফর্মেশনের জন্য। অর্থাৎ ক্যারিওজেনিক যে ব্যাকটেরিয়াগুলো রয়েছে, যেমন স্ট্রেপ্টোকোকাস মিউটেন্স বা ল্যাক্টোব্যাসিলাস বা স্ট্রেপ্টোকোকাস স্যালিভারিস, এগুলোর একটা অ্যাবিলিটি রয়েছে। অ্যাবিলিটিটা কি? আমরা যে ডায়েটারি কার্বোহাইড্রেটগুলো খাই, যেমন ধরো সুক্রোজ, সেগুলোকে এরা ইনসলিবল এক্সট্রা সেলুলার পলিস্যাকারাইডে অর্থাৎ গ্লুকান্সে পরিণত করে। অর্থাৎ গ্লুকান্স হচ্ছে এমন একটা ম্যাটেরিয়ালস যেটা কিন্তু স্টিকি। এই স্টিকি হওয়ার কারণে এরা খুব সহজে টুথ সারফেসে স্ট্রেপ্টোকোকাসটাকে অ্যাডহেরেন্ট অর্থাৎ অ্যাটাচমেন্ট হতে সহায়তা করে। অর্থাৎ সহজ ভাষায় যদি বলি, তার এই যে স্টিকি ম্যাটেরিয়াল অর্থাৎ এই যে গ্লুকান ফর্মেশনের কারণে কিন্তু টুথ সারফেসে, এই যে স্মুথ সারফেসে বা টুথ সারফেসে তোমার কি হইতেছে? ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশন হইতেছে। এই ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশন যখন হবে, তখন এটার মধ্যে থাকা যে ক্যারোজেনিক ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেই গ্লুকান্সটাকে ভেঙে বা ফার্মেন্টেশন ঘটায়া তারা ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করবে। আমরা এইটুকু জানি যে ল্যাকটিক অ্যাসিড একটা অ্যাসিড হওয়ার কারণে এর পিএইচ যখন ফল করবে অর্থাৎ পিএইচ যখন কমে যাবে, তখন টুথ সারফেসে ডিমিনারালাইজেশন ঘটবে। এই যে ডিমিনারালাইজেশন যখন ঘটতেছে, তখন সেখানে কিন্তু একটা ক্যাভিটি ফর্মেশন হচ্ছে। তো এই যে অ্যানামেলের মতো একটা হার্ড স্ট্রাকচারে যখন ডিমিনারালাইজেশনের ফলে ক্যাভিটি ফর্মেশন হবে, তখন ব্যাকটেরিয়া কিন্তু খুব সহজে অ্যানামেল থেকে সেটা অ্যামিলো ডেন্টিনাল জাংশন হয়ে সেটা একটা সময় ড্যান্টিনে প্রবেশ করবে, ড্যান্টিন থেকে পরবর্তীতে পাল্পে ইফেক্ট করবে। এভাবে কিন্তু ক্যারিস ফর্মেশন হয়। তো সহজ কথা যদি বলি, তাহলে তোমার এই যে গ্লুকান একটা ডায়েটারি কার্বোহাইড্রেট থেকে একটা সময় গ্লুকান থেকে সেটা ল্যাকটিক অ্যাসিড থেকে একটা সময় ক্যাভিটি ফর্মেশন হচ্ছে কন্টিনিউয়াসলি। তো এই যে অ্যাসিড প্রোডাকশনের ফলে এই যে ব্যাকটেরিয়া একটা সময় যখন অ্যানামেলকে পেনিট্রেট করে অ্যামিলো ডেন্টিনাল জাংশনে আসবে, তখন কিন্তু এরা একটা ওয়াইড এরিয়া নিয়ে অ্যাসিড অ্যাটাক করবে। অর্থাৎ এখানে একটা কথা আছে যে আমরা যে ল্যাশন প্রোডাকশন হইলো অ্যানামেলের এখানে, বা সেই ল্যাশনটার শেপটা অনেকটা কনিক্যাল শেপ। আমরা জানি যে কোনো কনিক্সের শেপটা যদি আমি কল্পনা করি, তাহলে এখানে একটা বেস পাবো, একটা অ্যাপেক্স পাবো। বেসটা কিন্তু একটু ব্রড হয়, তাই না? আর অ্যাপেক্সটা একটু তোমার তো বুঝো একটু হয়, পয়েন্টেড হয়। তো এই বেসটা থাকবে হচ্ছে অ্যামিলো ডেন্টিনাল জাংশন এর দিকে এবং অ্যাপেক্সটা থাকবে পাল্পের দিকে। তো এই যে কনিক্যাল শেপ ল্যাশনের ফলেই কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো অ্যানামাল থেকে অ্যামিলো ডেন্টিনাল জাংশন দেন ডেন্টিনে প্রবেশ করে। এই ডেন্টিনে প্রবেশ করার পর এই ব্যাকটেরিয়াল যে ইনভেনশনটা, সেটাকে ফ্যাসিলিটেট করবে ডেন্টিনে থাকা ডেন্টিনাল টিউবুলসগুলো। অর্থাৎ ডেন্টিনাল টিউবুলসগুলাই মূলত ব্যাকটেরিয়ার জন্য একটা পাথওয়ে তৈরি করে দেয়। মূলত অ্যাসিড অ্যাটাকের ফলেই কিন্তু এই যে ডেন্টাল টিউবুলটা কিন্তু ওয়াইডেন হয়ে যায় এবং সেখানটাকে পাথওয়ে হিসেবে ইউজ করেই কিন্তু ব্যাকটেরিয়াগুলো পরবর্তীতে ফার্দার ডিস্ট্রাকশনটা চালায়। আমরা এইটুকু জানি যে ডিমিনারাইজেশন অফ পরে এই যে ডেন্টিনে থাকা যে ম্যাট্রিক্সটা, সেটারও কিন্তু ডিস্ট্রাকশন হয়। কিসের মাধ্যমে? সেটা হয় প্রোটিওলাইটিক এনজাইমের মাধ্যমে। এখন প্রোটিওলাইটিক এনজাইম কই থেকে পাইলাম? সেটা হচ্ছে ওই যে ক্যারোজেনিক ব্যাকটেরিয়া থেকে আসলো। তো এই যে ক্যারোজেনিক ব্যাকটেরিয়া অর্থাৎ ব্যাকটেরিয়া কর্তৃক যে প্রোটিওলাইটিক এনজাইম খরিত হইলো, সেই প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা ডেন্টিনে থাকা ম্যাট্রিক্স যখন ডিস্ট্রাকশন হয়, তখন সেখানে লিকুইফ্যাকশন ফকাই তৈরি হয়। ওকে, তো এখন এই যে প্রসেসটা আমরা কিছু পয়েন্টের মাধ্যমে জানতে পারি যে প্রসেস অফ ডেন্টাল ক্যারিস। তো ডেন্টাল ক্যারিস কীভাবে ফর্মেশন হয়? দেখো সেটা হচ্ছে যে যখন হাইড্রোজেন আয়ন, অর্থাৎ হাইড্রোজেন আয়ন তো বুঝছোই যে অ্যাসিডের মধ্যে হাইড্রোজেন আয়ন থাকবে। তো হাইড্রোজেন আয়নটা মূলত অর্গানিক ম্যাট্রিক্সটাকে যখন পারমিশন করবে, তখন সেখানে সাব মাইক্রোস্কোপিক ডিমিনারাইজেশন হবে। এটা আমরা একটা মাইক্রো রেডিওগ্রাফির মাধ্যমে কনফার্ম হতে পারি। এখন তার মানে এখানে কন্টিনিউয়াসলি কিন্তু ডিমিনারাইজেশন এবং রিমিনারাইজেশন প্রসেসটা কন্টিনিউয়াসলি চলতেছে। আমরা পূর্ববর্তী ভিডিওতে সেটাই বলছিলাম। যখন ডিমিনারাইজেশনটা রিমিনারাইজেশনের চেয়ে বেশি হবে, তখনই কিন্তু ক্যাভিটি ফর্মেশনটা প্রোগ্রেশন করবে। এখন হোয়েন ডিমিনারাইজেশন ইজ প্রিডোমিনেন্ট, ক্যাভিটি ফর্মেশন প্রোগ্রেসেস, অ্যান্ড হোয়েন রিমিনারাইজেশন ইজ প্রিডোমিনেন্ট, ক্যারিস অ্যারেস্ট অ্যান্ড নর্মাল অ্যানিমেল ক্যানট রিফর্ম। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে।
দেখো, রিমিনারাইজেশন কথাটা শুনলে তোমার হয়তো এটা ভাবতে পারো যে একটা আমার টুতে যখন ক্যাভিটি বা ক্যারিস ফর্মেশন হয়ে গেছে তখন সেখানে কিন্তু রিমিনারাইজেশন যদি কন্টিনিউয়াসলি হতে থাকে সেটা কিন্তু আবারও কী হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। কিন্তু এটা ভাবার কোনো কারণই নাই। এটা কখনোই দেখবে না যে একটা টুতে যখন তোমার ক্যারিস ফর্মেশন হয়ে যায় সেটা আপনা আপনি কখনোই আবার হিলিং হয় না বা আবার পূর্বের অবস্থায় কখনোই কোনো দিন ফিরে আসবে না। অর্থাৎ একবার যখন ক্যাভিটি ফর্মেশন হবে বা ক্যারিস ফর্মেশন হবে তখন সেখান থেকে কিন্তু পুনরায় নর্মালাইজ হবে না। এটা হচ্ছে কথা। তো এখন তাহলে কি হবে যখন তুমি ধরো ক্যারিস কিছুটা হলেও সারফেস ক্যারিস হয়ে গেছে অথবা কিছুটা হলেও ক্যারিস ফর্মেশন হয়ে গেছে, তখন যদি রিমিনারাইজেশন প্রিডোমিনেন্ট হয়ে যায় তখন ক্যারিসটা অ্যারেস্টেড হয়ে যাবে। আমরা পূর্ববর্তী লেকচারে কিন্তু অ্যারেস্টেড ক্যারিসটা পড়ছিলাম, তাই না? অ্যারেস্টেড ক্যারিস হচ্ছে লিমিটেড থাকবে কোনো একটা সার্ফেসে, যেমন অ্যানিমাল সার্ফেসে লিমিটেড আছে অথবা ডেন্টিনাল সার্ফেসে লিমিটেড আছে। তো এরকম হবে। আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া ক্যানট ইনভেড অ্যানিমাল আনটিল ডিমিনারাইজেশন প্রোভাইড পাথওয়ে লার্জ এনাফ টু দ্যাম টু এন্টার। অর্থাৎ আমরা শুরুতেই বলছিলাম যে অ্যানিমাল যেহেতু হার্ডেস্ট টিস্যু, তো হার্ডেস্ট টিস্যু ভেদ করে কিন্তু ব্যাকটেরিয়া ইনভেড করার কথাই না। তো ব্যাকটেরিয়া তখনই অ্যানিমালকে ইনভেড করবে যখন সেখানে ডিমিনারাইজেশন হবে। ডিমিনারাইজেশন হলে কী হবে? ডিমিনারাইজেশন হলে সেখানে ক্যাভিটি ফর্মেশন হবে, সেখানে পাথওয়ে তৈরি হবে, তাই না, ব্যাকটেরিয়ার জন্য। ওকে, এখন কি ইভেন্ট ইন দ্য ডেভেলপমেন্ট অফ ডেন্টাল ক্যারিস। এখন কি ইভেন্টটা কি? নট ব্যাকটেরিয়াল প্রি ক্যাভিটেশন অ্যাসিড সফটেনিং অফ ম্যাট্রিক্স। এই জিনিসটা বোঝার আগে তুমি পরবর্তী পয়েন্টগুলো একটু হাইলাইট করা দরকার। যেমন ধরো ওয়াইডেনিং অফ টিউবুলস বাই ডিমিনারাইজেশন। তো ডিমিনারাইজেশনের ফলে তোমার যে ডেন্টাল টিউবুলসগুলো সেটা কিন্তু ওয়াইডেন হয়, একটু আগে আমরা সেই জিনিসটা বলছি। আর যে পায়োনিয়ার ব্যাকটেরিয়া, ক্যারোজেনিক ব্যাকটেরিয়া, সেগুলো কিন্তু এই ডেন্টাল টিউবুলস হয়ে কিন্তু আলটিমেটলি তোমার মাইগ্রেশন বা তোমার ফার্দার ইনভেড করে। তো এর পাশাপাশি ডেভেলপমেন্ট অফ এ মিক্সড প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়াল ফ্লোরা ইন দ্য ডেন্টিনে কিন্তু মিক্সড প্রোটিওলাইটিক ব্যাকটেরিয়াল ফ্লোরার একটা ডেভেলপমেন্ট হয়। আর এই ব্যাকটেরিয়াল ফ্লোরে কিন্তু প্রোটিওলাইটিক এনজাইম প্রোডাকশনের মাধ্যমে ডেন্টিন ম্যাট্রিক্সটাকে ডিস্ট্রাকশন করে, তাই না? এর পাশাপাশি এই যে ব্যাকটেরিয়াল ইনভেশনের ফলে কিন্তু ডেন্টাল টিউবের ডিস্ট্রাকশন হয়, আর সেখানে একটা লিকুইফ্যাকশন ফকেই তৈরি হয়। একটু আগে আমরা বলছিলাম এই কথাটা। আর এই যে রিমেনিং যে ম্যাট্রিক্সটা সেটা ডিসইন্টিগ্রেশন হবে। এগুলো এখন প্রশ্ন হচ্ছে এই যতগুলো আমরা আলোচনা করলাম, তো এই সব কিছুর আলোচনাটাকে আমরা এখন একটা সুন্দর মতো পয়েন্ট আকারে কয়েকটা ধারা স্টেপ ওয়াইজ আলোচনা করব। সেটা হচ্ছে রাইট ডাউন দ্য মেকানিজম অফ ডেন্টাল ক্যারিস, রাইট ডাউন দ্য প্যাথোলজি অফ ডেন্টাল ক্যারিস। তো মেকানিজম অথবা প্যাথোলজি যেটাই বলুক না কেন, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা ভাইভাতে খুব ফ্রিকোয়েন্টলি আস্ক করে, বিশেষ করে মাইক্রোবায়োলজি। তোমরা যখন এই যে মাইক্রোবায়োলজি ভাইভা দিবা, মাইক্রোবায়োলজিতে ভাইভাতেও কিন্তু একটা কমন কোশ্চেন হচ্ছে ডেন্টাল ক্যারিস ফর্মেশন কীভাবে হয়। তো ডেন্টাল ক্যারিস ফর্মেশন কীভাবে হয় এই জিনিসটা সম্পর্কে এতক্ষণ ধরে আমরা খুব সুন্দর মতোই আলোচনা করছি। তো আশা করি বুঝে ফেলছো। তো ওগুলো যদি বুঝো তাহলে এই স্টেপগুলো খুব একটা কঠিন হওয়ার কথা না। আমরা স্ট্রেপ্টোককাস মিউটেন্স সম্পর্কে জানি, এটা কিন্তু একটা ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া। এটাই মূলত সবচেয়ে মেইন কালপ্রিট হিসেবে কাজ করে। আদার ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেগুলো এই সব কিছু কিন্তু কলোনাইজ করবে পিট অ্যান্ড ফিশার সাসেটেবল সারফেস হিসেবে কাজ করে ক্যারিস ফর্মেশনের। আমরা এইটুকু জানি। এই পিট অ্যান্ড ফিশার কই থাকে? অক্লুসাল সারফেসে থাকে টুথের। তাহলে টুথ অ্যান্ড অক্লুসাল সারফেসে যখন স্ট্রেপ্টোককাস মিউটেন্স বা আদার ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া কলোনাইজ করে তারা ডায়েটারি সুক্রোজটাকে গ্লুকানে পরিণত করে। আমরা জানি গ্লুকানটা কি? গ্লুকান হচ্ছে স্টিকি ম্যাটেরিয়াল হওয়ার কারণে এটা কিন্তু স্ট্রেপ্টোককাসটাকে হেল্প করে অ্যাডহিয়ারেন্ট অর্থাৎ অ্যাটাচ করতে টুথ সারফেসে। অর্থাৎ সেখানে কিন্তু একটা ব্যাকটেরিয়াল প্ল্যাক ফর্মেশন হলো। এই যে প্ল্যাক ফর্মেশনের পরে এই যে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াগুলো সেগুলো কিন্তু ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশন করে। কিভাবে? এই যে গ্লুকানকে ব্রেকিং অর্থাৎ ফার্মেন্ট করে। এই যে অ্যাসিড প্রোডাকশন হলো, তো অ্যাসিড প্রোডাকশন হওয়ার ফলে সেখানে কিন্তু একটা সাব মাইক্রোস্কোপিক একটা চেঞ্জ আসবে, মাইক্রোস্কোপিক চেঞ্জ আসবে সেখানে। আমরা এখানে একটা পয়েন্ট পড়ছিলাম, তাই না? এই সাব মাইক্রোস্কোপিক ডিমিনারাইজেশন হবে। সাব মাইক্রোস্কোপিক ডিমিনারাইজেশন হওয়ার ফলে কী হবে? সেখানে তোমার এই যে ক্যারিস ফর্মেশনের ইনিশিয়েশন হবে। তো ইনিশিয়াল চেঞ্জ আর নট ডিউ টু ব্যাকটেরিয়াল ইনভেশন। এই যে ইনিশিয়াল যে চেঞ্জ, একটা লেশন তৈরি হলো অ্যানামেলের গায়ে, অ্যানামেল সারফেসে, সেটা কিন্তু মূলত যে ব্যাকটেরিয়াল ইনভেশন এমন না, সেটা মূলত তোমার ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশনের কারণে। অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড প্রোডাকশনের কারণেই কিন্তু ডিমিনারাইজেশন হয়েছে। ডিমিনারাইজেশন হওয়ার কারণেই কিন্তু অ্যানামেলের মতো একটা হার্ডেস্ট টিস্যুকেও কী করতে পারছে? ব্যাকটেরিয়া ইনভেড করতে পারছে। এই যে ডিমিনারাইজেশন যখন কন্টিনিউয়াসলি হতে থাকবে, ক্যাভিটি ফর্মেশনও কিন্তু প্রোগ্রেস করতে থাকবে।
এইভাবে ক্যাভিটি ফর্মেশনের মাধ্যমে অ্যানিমাল থেকে যখন একটা সময় তারা কোথায় চলে আসবে, অ্যামিলোডেন্টিনাল জাংশনে চলে আসবে, এবং অ্যামিলোডেন্টিনাল জাংশনে চলে আসার পর সেটা চলে আসবে ডেন্টিনে থাকা ডেন্টিনাল টিউবুলসে। তো ডেন্টিনাল টিউবুলসে যখন ডিস্টরশন হবে, সেখানে তোমার ডেন্টিন ম্যাট্রিক্সের প্রোটিওলাইটিক এনজাইম দ্বারা যখন ডিস্ট্রাকশন হবে, লিকুইফেকশন ফকে তৈরি হবে, তখন সেখান থেকে কিন্তু আলটিমেটলি যে প্রোগ্রেসিভ ডিস্ট্রাকশন হবে রিমেনিং ম্যাট্রিক্স, এবং এর ফলে এর মাধ্যমে কিন্তু আসলে ক্যারিজ ফর্মেশন হবে। তো টোটাল ইনডেপথ প্রসিডিউরটা খুবই ইজি যদি ভালো মতো বুঝো। অর্থাৎ শুরুতে তোমার স্ট্রেপ্টোককাস মিউটেন্স গ্লুকান ফর্মেশন করলো, গ্লুকান থেকে সেটা ল্যাকটিক অ্যাসিড ফর্মেশন হলো, ল্যাকটিক অ্যাসিড ফর্মেশনের পরে সেটা ডিমিনাইজেশন হলো, ডিমিনাইজেশন হওয়ার মাধ্যমে সেটা অ্যানিমেল থেকে একটা সময় অ্যামিলোডেন্টিনাল জাংশনে গেলো, অ্যামিলোডেন্টিনাল জাংশন থেকে সেটা ডেন্টিনে গেলো, ডেন্টিনাল টিউবুল হয়ে সেটা আলটিমেটলি তোমার যে ডেন্টিন ম্যাট্রিক্স বা রিমেনিং ম্যাট্রিক্স এই সবগুলোকে ডিস্টরশন বা ডিস্ট্রাকশন করার মাধ্যমে ক্যাভিটি ফর্মেশন করলো। তো এইগুলো পুরো মেকানিজমটা আশা করি বুঝতে পারছো। এখন প্রশ্ন হচ্ছে আমরা ডেন্টাল ক্যারিজটাকে কীভাবে কন্ট্রোল বা প্রিভেনশন করতে পারি। প্রিভেনশন করতে পারি বাই ইনক্রিজিং দ্য রেজিস্ট্যান্স অফ হোস্ট অ্যান্টি টুথ বাই ফ্লোরাইড থেরাপি। আমার নেক্সট ভিডিওতে আমরা ফ্লোরাইড থেরাপি নিয়ে ইন ডিটেলস আলোচনা করব। তো ফ্লোরাইড থেরাপিটা কিন্তু অ্যান্টিক্যারিস এজেন্ট হিসেবে কাজ করে, বা অক্লুসাল সিলেন্ট ইমিউনাইজেশন, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা রেজিস্ট্যান্টটাকে বাড়াইতে পারি। আরেকটা হচ্ছে আমরা এই যে ক্যারিওজেনিক যে মাইক্রো অর্গানিজম টুথের সাথে, সেটার নাম্বারটাকে লোয়ারিং করতে পারি, অর্থাৎ ক্যারিওজেনিক ব্যাকটেরিয়া যাতে কম থাকে আমাদের টুথের সারফেসে। সেটার জন্য আমরা কী করতে পারি, অ্যান্টিব্যাকটেরিয়াল বা অ্যান্টিবায়োটিক ইউজ করতে পারি সাপ্রেস করার মাধ্যমে ক্যারিওজেনিক ব্যাকটেরিয়াগুলোকে। আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মডিফিকেশন অফ সাবস্ট্রেট বাই টেকিং নন ক্যারিওজেনিক ফুড স্টাফ। অর্থাৎ আমরা যে ক্যারিওজেনিক ফুড খাই, যেমন ডায়েটারি কার্বোহাইড্রেট বা সুক্রোজ, তো এগুলো পরিবর্তে কিন্তু আমরা সুক্রালোজ নামক যে নন ক্যারিওজেনিক ফুড স্টাফ এগুলা খেতে পারি বা গ্রহণ করতে পারি। বলতে পারে যে অল্টারনেটিভ সুইটেনার অফ সুক্রোজ। আরেকটা হচ্ছে বাই রিডিউসিং দ্য ফ্রিকোয়েন্সি অফ ফুড ইনটেক আর লিমিটিং দ্য ইনটেক অফ রিডিলি ফার্মেন্টেবল কার্বোহাইড্রেটস। আরেকটা হচ্ছে যে বাই মেকানিক্যাল রিমুভাল অফ ব্যাকটেরিয়াল প্ল্যাক। আমরা যে প্ল্যাক ফর্মেশন থেকে কিন্তু আলটিমেটলি ক্যারিজ ফর্মেশন হইতেছে। তো এই যে আমরা এই ব্যাকটেরিয়াল প্ল্যাক যখন তোমার টুথ সার্ফেসে হবে, তখন সেটাকে আমরা কিন্তু মেকানিক্যাল রিমুভালের মাধ্যমে দূর করতে পারি, যেমন টুথ ব্রাশিং বা ফ্লসিং। সেজন্য বলা হয় যে তোমার সকালে এবং রাতে 2 বেলা দাঁত ব্রাশ করতে, তাই না, টুথ ব্রাশ করতে। তো সকালে চেয়ে রাতে কিন্তু আরও বেশি জরুরি, কারণ রাতে তোমার যখন আমরা রাতের খাবার যখন ডিনার গ্রহণ করি, তখন দাঁতের ফাঁকে যে কিন্তু আমাদের খাদ্যকণাগুলো কিন্তু লেগে থাকে। আমরা তো যখন দাঁত ব্রাশ না করেই যখন ঘুমাতে যাব, তখন কিন্তু আমরা এই যে ঘুম কিন্তু একটা রেস্টিং কন্ডিশন। তো রেস্টিং কন্ডিশনে তখন কিন্তু স্যালাইভারি সিক্রেশন কিছুটা হলে কমে যায়, অনেকটাই কমে যায়। তো স্যালাইভারি সিক্রেশন যখন কমে যাবে, তখন তোমার মাউথটা কিন্তু ড্রাই হয়ে যাবে। তো মাউথটা যখন ড্রাই হয়ে যেতেছে, তখন স্যালাইভা কিন্তু তোমার পিএইচটাকে আর মেনটেন করতেছে না, তাই না। তো পিএইচটা মেনটেন করতেছে না, বা স্যালাইভার কিন্তু ব্যাকটেরিয়াগুলোকে ফ্লাশ আউট করে দিতেছে না। তো তখন কিন্তু এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু ফার্মেন্টেশনের মাধ্যমে অ্যাসিড প্রোডাকশন করবে, পিএইচ কমায় দিবে, ডিমিনাইজেশন হবে, ক্যাভিটি ফর্মেশন হবে, ক্যারিজ ফর্মেশন হবে। তো সেই জন্য রাতের বেলা ঘুমানোর আগে অবশ্যই টুথব্রাশ করাটা জরুরি। এর পাশাপাশি আমাদের কী দরকার, রেগুলার ডেন্টাল চেক আপ দরকার। এখন ডেন্টাল ক্যারিজ হলে কী কী কমপ্লিকেশন হতে পারে। প্রথমত পালপাইটিস হতে পারে। পালপাইটিস আর কিছুই না, এটা ইনফ্লামেশন, কার ইনফ্লামেশন, পালপিন ইনফ্লামেশন। পেরিএপিক্যাল অ্যাবসেস হতে পারে। পেরিএপিক্যাল অ্যাবসেস আর কিছুই না, এটা একটা ইনফেকশনের পকেট, যেটা কিনা রুটের চারপাশে হয়। এটা তখনই হয় যখন ব্যাকটেরিয়া ইনভেড করবে টুথ পাল্পকে, এবং যে কোনো একটা ক্র্যাক বা ক্যাভিটির মাধ্যমে, এবং দ্য ইনফেকশন স্প্রেড ডাউন টু দ্য রুট অফ ইউর টুথ কজিং ইনফ্লামেশন অ্যান্ড সোয়েলিং। আর্টিস গ্র্যানুলোমা অথবা অস্টিওমাইলিটিস হচ্ছে ইনফ্লামেশন বা সোয়েলিং অফ বোন টিস্যু দ্যাট ইজ ইউজুয়ালি দ্য রেজাল্ট অ্যান্ড অফ অ্যান ইনফেকশন। একটা ইনফেকশনের ফলে যখন তোমার একটা বোন টিস্যু ইনফ্লামেশন হবে বা সোয়েলিং হবে, তখন সেটাকে অস্টিওমাইলিটিস বলতেছে। সেলুলাইটিস মানে কি, সেলুলাইটিস হচ্ছে ব্যাকটেরিয়াল স্কিন ইনফেকশন দ্যাট কজেস রেডনেস, সোয়েলিং অ্যান্ড পেইন ইন অ্যান ইনফেক্টেড এরিয়া। তো এই তো আমরা পুরা ডেন্টাল ক্যারিসের এ টু জেড সব কিছুই জানলাম, যে ডেফিনেশন থেকে শুরু করে একদম ক্লাসিফিকেশন কোথায় হয়, সেটার মেকানিজম, এবং এটা কীভাবে প্রিভেন্ট বা কন্ট্রোল করতে পারি, এবং সেটা কমপ্লিকেশন, ইন ডেপথ সব কিছুই আমরা আলোচনা করছি। তো নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ডেন্টাল ক্যারিসের যে কীভাবে আমরা এটা ট্রিটমেন্ট করতে পারি, যে অ্যান্টি ক্যারিস এজেন্ট সম্পর্কে আমরা জানবো। তো আজকের মতো এইটুকুই, সকলকে ধন্যবাদ।